ওয়াকিবহলের মতে আসলে ভারত সরকার স্পষ্ট করতে চাইছে বিএনপি এবং তারেক রহমানের হাত ধরে তলানিতে চলে যাওয়া ভারত বাংলাদেশ সম্পর্ক আবার ট্র্যাকে ফিরিয়ে আনার কাজ শুরু হবে। নির্বাচনের পর তিনি আর রাজনীতির সঙ্গে যুক্ত থাকবেন না বলে বারবার যে দাবি ইউনূস করে আসছিল, তার পেছনে যে অন্য উদ্দেশ্য ছিল তা পরিষ্কার হয়ে যায়। সরাসরি নির্বাচনের ময়দানে নামলে তার বিরুদ্ধে কথা উঠতে পারে, তাই একেবারে লোকচক্ষুর আড়ালে ক্ষমতার অলিন্দেই কিভাবে থাকা যায় তার ছক তৈরি করছিলেন ইউনূস। নতুন সরকার দায়িত্ব নেওয়ার প্রস্তুতির মধ্যেই অন্তর্বর্তী সরকারের নিয়োগকৃত উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে পদত্যাগের প্রবণতা স্পষ্ট হয়ে উঠছে। ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আসলে কি হতে যাচ্ছে সেটি দেখতে ভিডিওটির সাথেই থাকুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর ভারত কি প্রতিক্রিয়া দেয় তা নিয়ে অনেকের মধ্যেই কৌতূহল ছিল। যদিও বাংলাদেশের নির্বাচনী ফলাফল স্পষ্ট হতে শুরু করতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বাংলা ও ইংরেজি ভাষায় বার্তা দিয়েছিলেন, যা ছিল প্রাথমিক প্রতিক্রিয়া। কিন্তু এখানেই যে নরেন্দ্র মোদী থেমে থাকেননি। নির্বাচনী ফলাফল স্পষ্ট হতে তিনি সরাসরি ফোন করেছেন তারেক রহমানকে, আর সেটা ভারতের প্রধানমন্ত্রী নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন, যা নিয়ে কূটনৈতিক মহলে এখন চর্চা চলছে। শুক্রবার দুপুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে তার উল্লেখযোগ্য বিজয়ের জন্য আমি তাকে অভিনন্দন জানিয়েছি। বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে তার প্রচেষ্টার জন্য আমি শুভকামনা ও সমর্থন জানিয়েছি। পাশাপাশি তিনি আরও লেখেন, গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে আমাদের দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে ভারতের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি। ওয়াকিবহলের মতে আসলে ভারত সরকার স্পষ্ট করতে চাইছে বিএনপি এবং তারেক রহমানের হাত ধরে তলানিতে চলে যাওয়া ভারত বাংলাদেশ সম্পর্ক আবার ট্র্যাকে ফিরিয়ে আনার কাজ শুরু হবে। সেই কারণে বিএনপির জয়ে দ্রুত উচ্ছ্বাস প্রকাশ করলেন নরেন্দ্র মোদী। অপরদিকে শনিবার জয়ের পর প্রথম সাংবাদিক সম্মেলন থেকে তারেক জানিয়ে দেন, তার সরকারের বিদেশ নীতি ঠিক কি হবে বাংলাদেশের জনগণের মঙ্গল চিন্তা করেই। তার বিদেশ নীতিতে বাংলাদেশ এবং বাংলাদেশিদের স্বার্থই প্রথমে ভাবা হবে। We have cleared ourselves regarding the foreign policy, which is the interest of Bangladesh and the interest of Bangladeshi people comes first. By protecting the interest of Bangladesh and the people of Bangladesh, we will decide our foreign policy. কূটনৈতিক মহলে একটা কথা চালু আছে, নরেন্দ্র মোদী খুব কম কথা বলেন, তবে তার সরকার কয়েকটি কাজ বা ইঙ্গিতের মাধ্যমে বুঝিয়ে দেয় সরকার কি ভাবছে বা কি করতে চাইছে। 2024 সালের অগস্ট মাসে 5 তারিখ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে এসে আশ্রয় নিয়েছিলেন। সেই থেকে যদিও তিনি ভারতেই আছেন, কিন্তু কোথায় আছেন তা কেউ জানেন না। তাকে এতটাই গোপন ও নিরাপদ স্থানে রাখা হয়েছে যে আজ পর্যন্ত কাকপক্ষী পর্যন্ত টের পায়নি। অথচ এটা জানা যাচ্ছে শেখ হাসিনাকে কার্যত প্রধানমন্ত্রীর সমমর্যাদাতেই রাখা হয়েছে। অর্থাৎ আকারে ইঙ্গিতে ভারত বিগত 18 মাসে বুঝিয়ে দিয়েছে পুরনো বন্ধু আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে তারা জলে ফেলে দেবে না। সেই কারণে মোহাম্মদ ইউনূসের সরকার এতবার চিঠি দিল, ভারত সরকার তার কোনো জবাব দেয়নি। এর থেকে মোদী সরকার বুঝিয়ে দিয়েছে যে তারা আদৌ ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকারকে মান্যতা দিচ্ছে না। এর পরের ঘটনা আরো তাৎপর্যপূর্ণ, সেটা হলো তারেক রহমানের আচমকা দেশে ফেরা। কূটনৈতিক মহলে জোর চর্চা, 17 বছর পর তারেকের দেশে ফেরার পিছনে আসল কলকাঠি নয়াদিল্লি নেড়েছে। তারপর যখন বেগম খালেদা জিয়ার মৃত্যু হলো, মোদীর টুইট, জয়শঙ্করের ঢাকায় পৌঁছে যাওয়া, ইউনূসদের সঙ্গে সাক্ষাৎ না করেই তারেকের সঙ্গে বৈঠক করে ফিরে আসা, সবই এই কূটনৈতিক চালের অঙ্গ, যার মাধ্যমে ভারত সরকার কার্যত বাংলাদেশি নাগরিকদেরও বুঝিয়ে দিয়েছে তারা বিএনপির দিকে এবার বাজি ধরছে। ভোটের ফলাফলই তা স্পষ্ট, এবার পালা তারেকের। তিনি আপাতত দাবি করেছেন পারস্পরিক সৌহার্দ্যের ভিত্তিতে প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্ক বজায় রাখা হবে। সেই সঙ্গে বলেছেন বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা হয় এমনভাবে তৈরি হবে তার সরকারের বিদেশ নীতি। এর মধ্যেই সূক্ষ্মভাবে লুকিয়ে আছে তারেকের মনোভাব। সংস্কারের নামে সরকার চালানোর ক্ষমতা নিজের হাতে রাখার পরিকল্পনা করা হয়েছে। পরিকল্পনাকে বাস্তবায়িত করতে নাম দেওয়া হয়েছে গণভোট। জানেন কি নতুন এই সংস্কারের ফলে কি চক্রান্ত করা হয়েছে? সংবিধান সংস্কারের নামে বাংলাদেশে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে তার রাষ্ট্রপতির হাতে দেওয়ার কথা বলা হয়েছে।
যার মানে হলো সংসদ ভোটে যেই জিতুক, যেই প্রধানমন্ত্রী হোক, দেশটা আসলে চালাবেন রাষ্ট্রপতি। আর সে কারণেই রাষ্ট্রপতি হওয়ার স্বপ্নে বিভোর হয়ে এতদিন নানা চক্রান্ত করে গেছেন মোহাম্মদ ইউনূস। সংস্কারের নামে নিজের জন্য রাষ্ট্রপতির পদকে শক্তিশালী করেছেন। সদ্য শেষ হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 আসনে জয় পেয়ে প্রায় 2 দশক পর ক্ষমতায় ফিরছে বিএনপি। নতুন সরকার দায়িত্ব নেয়ার প্রস্তুতির মধ্যেই অন্তর্বর্তী সরকারের নিয়োগকৃত উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে পদত্যাগের প্রবণতা স্পষ্ট হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটেই সামনে আসে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলমের পদত্যাগ জমা দেওয়ার খবর। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি পদত্যাগপত্র জমা দিলেও বর্তমান সরকার তা এখনো গ্রহণ করেনি। আজ দুপুর নাগাদ এমনই একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর মধ্যেই পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানায়, আজ নির্বাচন পরবর্তী একটি অভ্যন্তরীণ সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় আইজিপি বাহারুল আলম উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের জানান তিনি পদত্যাগ করতে চান। তখন কর্মকর্তারা বলেন 2-1 দিনের মধ্যেই নতুন মন্ত্রী পরিষদ গঠিত হবে, এরপরই তাকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করার পরামর্শ দেওয়া হয়। দুপুরের পরপরই বিভিন্ন গণমাধ্যমে এমন একটি খবর প্রচারিত হয়। তবে এই ঘটনার পর রাতে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, আইজিপির পদত্যাগ সংক্রান্ত সংবাদটি সঠিক নয়। এই ধরনের বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে। এই 2 ভিন্ন তথ্য সামনে আসায় বিষয়টি নিয়ে আরও ধোঁয়াশা তৈরি হয়েছে। রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানায়, আইজিপি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন ঠিকই, তবে নতুন সরকার মঙ্গলবার শপথ নেয়ার পর তাকে সেই পদত্যাগপত্র নতুন সরকারের কাছেই জমা দিতে বলা হয়েছে। সে কারণেই অন্তর্বর্তী সরকার এখনই সিদ্ধান্ত নিচ্ছে না। আইজিপির এই পদত্যাগের পেছনের কারণ নিয়ে প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন উঠেছে। বিশেষ করে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে তার নাম উঠে আসায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। এই ঘটনায় 2024 সালের ডিসেম্বরে তাকে অপসারণ চেয়ে আদালতে রিট দায়ের করা হয়। ন্যাশনাল লয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট SM জুলফিকার আলী ঝুনু ওই রিট দায়ের করেন। শুনানি শেষে আদালত রিটটি খারিজ করে দেন। এরপর একই বছরের 6 ডিসেম্বর প্রধান উপদেষ্টার কাছে চিঠি পাঠিয়ে বাহারুল আলমকে বরখাস্তের আবেদন করা হয়। পাশাপাশি বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টু হত্যার বিচারের দাবিতে পুলিশ সদর দপ্তর ঘেরাও এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান সহ একাধিক কর্মসূচি পালিত হয়। সরকারের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সব বিতর্ক সামনে আসার পর এক পর্যায়ে বাহারুল আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে নির্বাচনের আগ মুহূর্তে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার। বাহারুল আলম 2024 সালের 21 নভেম্বর আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি বিদায়ী আইজিপি মোহাম্মদ মঈনুল ইসলামের স্থলাভিষিক্ত হন এবং 2 বছরের চুক্তিভিত্তিক নিয়োগের আওতায় দায়িত্ব পালন করছিলেন। সব মিলিয়ে নতুন সরকার দায়িত্ব নেয়ার ঠিক আগ মুহূর্তে আইজিপির পদত্যাগ ঘিরে পরস্পর বিরোধী তথ্য প্রশাসনের শীর্ষ পর্যায়ে অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে। তাই এখন সবার দৃষ্টি মঙ্গলবার শপথের পর নতুন সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্তের দিকে।